আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লিটারেচার ক্রাফট। আমরা যারা ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট অথবা ইংরেজি সাহিত্য ভালোবাসি, তারা প্রায়ই সাহিত্য পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলি। আমাদের কাছে মনে হয় ইংরেজি সাহিত্য বেশ কঠিন একটা বিষয়। আর এই কারণেই আমরা আমাদের এক্সামে ভালো করতে পারি না বা শেখার আগ্রহ হারিয়ে ফেলি। আমি আজকে আপনাদের এই সমস্যার সমাধান নিয়েই আলোচনা করব। কেন ইংরেজি সাহিত্য আমাদের কাছে এত কঠিন মনে হয়? কেন আমরা এক্সামে ভালো করতে পারি না? এর উত্তর হলো আমরা সাঁতার না জেনেই সমুদ্রে ঝাঁপ দেই। ব্যাপারটা ক্লিয়ার করি। ইংরেজি সাহিত্যের বিশালতায় নামার আগে আমাদের এর ভিত্তি সম্পর্কে জানা নেই অনেকেরই। আমাদের প্রথমে ধরে দেওয়া হয় মূল টেক্সট। সেটা হতে পারে কবিতা, নাটক অথবা উপন্যাস। আমরা যখনই মূল টেক্সট পড়তে যাই, আমরা পুরোপুরি বুঝতে পারি না। এইটাই হচ্ছে আসল কারণ। এখন কারণ তো জানলাম, এর সমাধানটা কী? সমাধান হলো মূল টেক্সট পড়ার আগে আমাদের ইংরেজি সাহিত্যের ভিত্তি সম্পর্কে জানতে হবে, যেটার উপর ভর করেই এই সাহিত্য গড়ে উঠেছে। আমরা জানি না কোনটা জেনার, কোনটা ফর্ম, লিটারেরি ডিভাইস কী, কীভাবে কাজ করে, আর থিওরিটাই বা কী। আজ আমরা একটা ম্যাপের মাধ্যমে লিটারেচারের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অংশ সম্পর্কে ধারণা নেব এবং পরবর্তীতে আমরা লিটারেচারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর ব্যবচ্ছেদ করব। প্রথমে আমরা আলোচনা করব মূল কাঠামো নিয়ে। মূল কাঠামো হচ্ছে মুড ও ফর্ম। সাহিত্যের গাছের গোড়া বা রুটসে থাকে এই দুটো জিনিস, সেটা হচ্ছে মুড এবং ফর্ম। মুড কি? মুড হচ্ছে প্রকাশের ভঙ্গি। এটা হলো মেজাজ, লেখক কীভাবে রিয়্যাক্ট করছেন। এরপর আসে ন্যারেটিভ। ন্যারেটিভ হচ্ছে গল্প বলা, সেটা কি মহাকাব্য নাকি উপন্যাস, সেরকমের। এরপর আসি ড্রামাটিক। ড্রামাটিকটা হচ্ছে সরাসরি দেখানো, যেমন নাটক আমরা সরাসরি দেখি, এটা হচ্ছে ড্রামাটিক বিষয়। এরপর আসি লিরিক। লিরিক হচ্ছে নিজের ব্যক্তিগত আবেগ বা অনুভূতি প্রকাশ করা। আমরা মুড সম্পর্কে জেনেছি, এবার আমরা ফর্ম নিয়ে জানব। ফর্ম হচ্ছে আপনি দূর থেকে লেখাটা কিভাবে চিনবেন, সেটা পোয়েট্রি নাকি ড্রামা নাকি প্রোজ। এবার আসি আমাদের ম্যাপের সবচেয়ে বড় অংশে, যেটা হচ্ছে জেনার। প্রতিটি ফর্মের আন্ডারে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি বা জেনার থাকে, যেমন পোয়েট্রি, নভেল, ড্রামা, প্রোজ, এই সবগুলোকেই আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো প্রথমে আমরা পোয়েট্রির জেনার বা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। পোয়েট্রির জেনারের ভেতরে কী আছে? সেখানে আছে সনেট, এটি 14 লাইনের সংবদ্ধ একটি কবিতা। এরপর আসি ওড। ওড হচ্ছে কাউকে বা কিছুকে উদ্দেশ্য করে প্রশস্তিমূলক কবিতা। এরপর আসি ইলিজি। ইলিজি হচ্ছে কারো মৃত্যুতে শোকগাথা। এরপর আসি এপিক। এপিক হচ্ছে বীরত্বপূর্ণ কাহিনী নিয়ে বিশাল মহাকাব্য। এরপরে আমাদের আছে ব্যালাড। ব্যালাড হচ্ছে লোকগাথা বা মুখে মুখে প্রচলিত গল্পের কাব্যিক রূপ। এরপরে সবশেষে আসে স্যাটায়ার। স্যাটায়ার হচ্ছে হাসির ছলে বিদ্রূপ করা। এই সকল বিষয়গুলোই হচ্ছে আমাদের পোয়েট্রির জেনার। এবার আসি আমাদের ড্রামার জেনার বা ক্যাটাগরিতে। ড্রামার জেনারের ভিতরে আমরা কী কী পাই? এর ভিতরে পাই ট্র্যাজেডি, কমেডি, ট্রাজিকমেডি, ফার্স, মেলোড্রামা। ট্র্যাজেডি কি? যার পরিণতি বিয়োগান্তক বা করুণ। এরপর আসি কমেডি। কমেডি হচ্ছে আনন্দদায়ক এবং মিলনান্তক। এরপরে আসি ট্রাজিকমেডি। ট্রাজিকমেডি হচ্ছে হাসি এবং কান্নার মিশ্রণ। এরপরে আসে ফার্স। ফার্স হচ্ছে অতিরঞ্জিত হাসির নাটক, যেখানে প্রচুর হাসি থাকবে। এরপরে আসি সবশেষে মেলোড্রামা। মেলোড্রামা হচ্ছে যেখানে ইমোশন বা আবেগ খুব চড়া থাকে, এখানে খুব আবেগের কাজ করবে, সেটাই হচ্ছে মেলোড্রামা। তো এই সকল বিষয়গুলোই আমাদের ড্রামার ক্যাটাগরি বা জেনারের ভিতরে আমরা পেয়ে থাকি। এরপরে আমরা প্রোজের ক্যাটাগরি সম্পর্কে জানব। প্রোজের ক্যাটাগরি জানতে হলে আমাদের প্রথমে প্রোজকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। প্রোজ হচ্ছে ফিকশন এবং হচ্ছে নন ফিকশন। ফিকশন হচ্ছে কাল্পনিক এবং নন ফিকশন হচ্ছে বাস্তব। ফিকশনের ভিতরে আমরা কী কী পাই? সেখানে পাই নভেল এবং নভেলা এবং শর্ট স্টোরি। নভেল হচ্ছে উপন্যাস, নভেলা হচ্ছে উপন্যাসের চেয়ে একটু ছোট, এবং শর্ট স্টোরি সেটা ছোট গল্প। এবং নন ফিকশনের ভিতরে আমরা পাই এসে, এটা প্রবন্ধ এবং বায়োগ্রাফি, জীবনী এবং অটোবায়োগ্রাফি আছে, যেটা আত্মজীবনী, যে নিজেরটা নিজে লেখে। এরপরে হচ্ছে মেমোর, যেটা স্মৃতিকথা, এবং আছে ট্রাভেলগ, যেটা ভ্রমণ কাহিনী। এইগুলি হচ্ছে আমাদের প্রোজ বা গদ্যের জেনার। তো এই যে জেনার সম্পর্কে জানলাম, এই জেনারের ভিতরেও কিছু সাব জেনার আছে, সেগুলো আমাদের জানতে হবে। সাব জেনারের ভিতরে আমরা কী পাই? গল্পের ভেতরকারটা কেমন, এটাকে বলে সাব জেনার। যেমন হিস্টোরিক্যাল ফিকশন, ঐতিহাসিক প্রেক্ষাপটে কাল্পনিক গল্প বলবে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন। এরপর আসে সায়েন্স ফিকশন, যেটা হচ্ছে বিজ্ঞান ও ভবিষ্যৎ নিয়ে লেখা। এরপর আসে গথিক, যেটা ভৌতিক, অন্ধকার এবং রহস্যময় একটা পরিবেশ। এরপর আসে আমাদের রোমান্টিক। রোমান্টিক হচ্ছে আবেগ এবং প্রকৃতির প্রাধান্য পায় এখানে বেশি। এরপর আসি ডিটেকটিভ।
এই ডিটেকটিভ হচ্ছে গোয়েন্দাগিরিমূলক যে সকল লেখা সেগুলো। এবার আসে রিয়ালিজম, যেমন হচ্ছে গিয়ে বাস্তবতা থাকবে যেটার ভিতরে সেগুলো। তো এইগুলো হচ্ছে আমাদের এই সাবজেনার। এবারে আসি আমাদের সাহিত্যের সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা হচ্ছে লিটারেরি ডিভাইস। লেখক লেখাকে আকর্ষণীয় করতে যে টুলস ব্যবহার করে সেগুলি হচ্ছে লিটারেরি ডিভাইস। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিভাইস আছে, যে ডিভাইসগুলো ব্যবহার করেই লেখক তার লেখাকে সৌন্দর্যমণ্ডিত করে। এবং এই জিনিসগুলো আমরা বুঝতে পারলেই আমরা পুরো লেখাটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন এই লিটারেরি ডিভাইসের ভেতরে আমাদের কী কী আছে, যেমন আছে মেটাফোর, সিমিলি। মেটাফোর হচ্ছে সরাসরি তুলনা এবং সিমিলি হচ্ছে পরোক্ষ তুলনা। এরপর আসে আইরনি। আইরনি হচ্ছে যা বলে সেটা উল্টোটা বোঝায়। এরপর আসে সিম্বলিজম। সিম্বলিজম হচ্ছে কোনো বস্তুর মাধ্যমে গভীর অর্থ প্রকাশ করা। এরপর আসে ইমাজিরি। ইমাজিরিটা কি? ইমাজিরি হচ্ছে মনের ভেতর ছবি আঁকা। এরপর আসে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন হচ্ছে জড় বস্তুকে মানুষের বৈশিষ্ট্য দেওয়া। এরপরে আসে হাইপারবোল। হাইপারবোল হচ্ছে কোনো একটা বিষয়কে বাড়িয়ে বলা, অতিরিক্ত আকারে বাড়িয়ে বলাকেই হাইপারবোল বলে। এরপরে আসি অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন হচ্ছে শব্দের শুরু বা মাঝে বর্ণের পুনরাবৃত্তি। যেমন প্রথম একটা শব্দ যে বর্ণ দিয়ে শুরু হয়েছে, পরবর্তী শব্দটাও সে সেম বর্ণ দিয়ে শুরু হয়েছে। এরপর আসি অক্সিমোরন। অক্সিমোরন হচ্ছে দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসা। এরপরে আসে সলিলোকি। সলিলোকি হচ্ছে নাটকের চরিত্র যদি মনে মনে কথা বলে, সেটা হচ্ছে সলিলোকি। এতক্ষণ আমরা লিটারেরি ডিভাইস সম্পর্কে জানলাম। এই ডিভাইসগুলো ব্যবহার করেই লেখক তার লেখাকে সৌন্দর্যমণ্ডিত করে এবং আমাদের কাছে আকর্ষণীয় করে তোলে। তো আমরা এতক্ষণ মুড, জেনার, সাবজেনার ও লিটারেরি ডিভাইস সম্পর্কে জানলাম। এবার জানবো এলিমেন্টস ও থিওরি সম্পর্কে। একটা সাহিত্যকর্ম যখন আমরা ব্যবস্থিত করি, তখন আমাদের নজরে পড়ে এলিমেন্টস। এলিমেন্টসের ভিতরে কী আছে? প্লট, ক্যারেক্টার, সেটিং, কনফ্লিক্ট, থিম, টোন অ্যান্ড মুড। এগুলো ব্যবহার করেই আমরা সাহিত্যের গভীরে যাই। এর পরের যে বিষয় সেটি হলো লিটারেরি থিওরি। এই থিওরির মধ্যে আমরা কী কী পাই? থিওরির মধ্যে আমরা পাই ফেমিনিজম, মার্কসিজম, সাইকো অ্যানালাইসিস, পোস্ট কলোনিয়ালিজম। এরপরে আসি ডিকনস্ট্রাকশন। এই বিষয়গুলো আমাদের লিটারেরি থিওরির ভিতরে থাকে এবং এগুলো জানা থাকলে আমাদের মূল টেক্সটটা বুঝতে অনেকটা সুবিধা হয়। সবশেষে আমরা আসি কনটেক্সটে। এই কনটেক্সটটা কী? কনটেক্সট হচ্ছে একটা লেখা শূন্য থেকে জন্ম নেয় না। এর পেছনে থাকে হিস্টোরিক্যাল পিরিয়ড, কালচার, সোসাইটি, অথর ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল পিরিয়ড সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ান পিরিয়ড নাকি মডার্ন পিরিয়ড নাকি এলিজাবেথান পিরিয়ড। কালচার সেটা হচ্ছে সংস্কৃতি এবং সোসাইটি, সেখানে সমাজ থাকবে। এবং অথর ব্যাকগ্রাউন্ড লেখকের জীবন এবং লেখক কী বিষয়ে নিয়ে ভাবছে এবং তার এই লেখার পিছনের কাহিনীটা কী। এই সব কিছুর সমন্বয়ে আমরা হাতে পাই আমাদের ফাইনাল টেক্সট। সেটা হতে পারে একটা কবিতা, উপন্যাস, নাটক বা প্রবন্ধ। তো এই সকল বিষয়গুলো আমাদের ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয়। এই বিষয়গুলো যদি আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারি এবং সুন্দর করে ধারণা নিতে পারি, তাহলে আমরা একটা ফাইনাল টেক্সট যখন পড়ব তখন আমাদের কাছে খুব ইজি মনে হবে এবং আমাদের কাছে তখন আর ইংরেজি সাহিত্যটা এত কঠিন, এত জটিল এবং এত ঘোলাটে মনে হবে না। আমরা সাহিত্য পড়তে আনন্দ পাবো এবং আমাদের এক্সামের রেজাল্ট ভালো হবে, আমরা এক্সামে ভালো করতে পারবো। আমরা যখনই একটা টেক্সট পুরোপুরি বুঝে পড়তে পারবো এবং বুঝতে পারবো, তখনই আমরা আমাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো এবং ভালো লিখতে পারবো। তো লিটারেচার মানে শুধু পড়া নয়, লিটারেচার মানুষের মন, সমাজ এবং ইতিহাসকে এই বিশাল ম্যাপের আলোকে বুঝতে শেখা। আজকের এই ম্যাপটি যদি আপনার আয়ত্তে থাকে, তবে যে কোনো লিটারেরি টেক্সট বিশ্লেষণ করতে আপনার জন্য পানির মতো সহজ মনে হবে। পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করব এবং একে একে সবগুলো বিশ্লেষণ করে আপনাদেরকে সকল বিষয়গুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।